বন্ধুরা, আজকে ফালাকাটা থেকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। ফালাকাটা থেকে দক্ষিণেশ্বর এই ব্লগে তোমরা দেখতে পাবে চারপাশে নানান দৃশ্য। এবং এখন আছি আমরা ফালাকাটা স্টেশনে বসে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকের পরিবেশ। আমাদের ট্রেন হচ্ছে বিকেল 3:40-3:40-এ। তো এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আরও নানান বিষয় আমরা এই ব্লগে আনার চেষ্টা করব। তো আপাতত তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ফালাকাটা স্টেশন। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসে আজকে এখান থেকে ট্রাভেল করতে হবে। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকে গেছে ফালাকাটা স্টেশনে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে ফালাকাটা স্টেশন। ট্রেন এটি আগে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল, যদিও এখন জলপাইগুড়ি 2014 সালে 10 মিনিট কম ভাগ হয়ে যায়। বামনহাট থেকে এটি যায় নতুন জেলা শিয়ালদা পর্যন্ত। সেই জেলার আমরা আন্ডারেই শিয়ালদা আসে থেকে ফালাকাটা ঠিক একটি স্টেশন। তো বন্ধুরা, সেই ফালাকাটা স্টেশনে আজকে আমরা বসে আছি। আমরা যাব আজকের ব্লগটি হবে দক্ষিণেশ্বর পর্যন্ত। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে চারপাশে নানান দৃশ্য, যেগুলো আমাদের খুব মন লাগবে। তো ফালাকাটা স্টেশন খুব বড় স্টেশন না হলেও এই স্টেশনে বেশ কিছু ভালো ভালো গাড়ি কলকাতায় যায়, সেগুলো আসে। মনে আনন্দ দেয়। আমাদের ট্রেন প্রবেশ করে গেছে ফালাকাটা স্টেশনে। এই হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। খুবই পাংচুয়াল টাইমে চলে এই গাড়িটি। খুব সুন্দর নতুন ডিজাইন করা হয়েছে গাড়িটিকে। তোমরা দেখতে পাচ্ছ একদম রক্তবর্ণ, খুব সুন্দর লাগে দেখতে গাড়িটা। আর এই গাড়িটি সত্যিই গাড়িটিতে ট্রাভেল করে মজাই আছে। তো আমরা চলে যাচ্ছি, ফালাকাটা স্টেশন ছেড়ে দিচ্ছে। আকাশটি দেখো, আকাশটি সত্যি দারুণ, মেঘ জমে আছে চারপাশে। সেই মেঘের মধ্য দিয়েই আমরা চলছি, আমাদের ট্রাভেলিং চলছে। উত্তরবঙ্গ এখন বেশ গরম চলছে, তবে বন্ধুরা দক্ষিণবঙ্গের চাইতে উত্তরবঙ্গের গরমটা কমই আছে। তো আজকে আমরা সেই দক্ষিণবঙ্গের আশায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো এই ব্লগে সব কিছুই থাকবে, কিন্তু সবচেয়ে প্রবলেম একটাই, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে শুনেছি অনেক বেশি গরম। জানি না কীভাবে ফালাকাটা থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে যত বড় স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো শেষ ভালো স্ক্রিনে দেখতে পাবে। তো চলো, এখানে প্রথম স্টেশন তোমরা পাবে ফালাকাটা থেকে ধূপগুড়ি স্টেশন। এই ফালাকাটা ধূপগুড়ি থেকে নিউ ময়নাগুড়ি অনেক ঐতিহ্য নিয়ে চলে। তোমরা পাবে তো সেই ফালাকাটা থেকেই আজকে জলপাইগুড়ি রোড থেকে তোমরা পাবে এনজিপি থেকে উত্তরবঙ্গে আলুয়াবাড়ি রিসেন্টলি খুব ভালো বৃষ্টিপাত হয়ে গেছে। তোমরা চারপাশে প্রচুর জল দেখতে পাচ্ছ। এরকম আরো বৃষ্টি হয়েছে, অনেকগুলো স্টেশন সামনে দেখতে পাবে। তারপর মালদা সাধারণত একটু আগেই মনে হয় ধান গাড়াগাড়ির কাজ করে ফেলেছে। তো সেটাও আমরা দেখতে পাবো। কোনো কোনো জায়গার মধ্যে জল চলে গেছে, কিন্তু এখনো তারা সেইভাবে কাজ শুরু করেনি। ট্রেন তো তাও আমরা দেখতে পাবো টাইমের থেকে আগেই চলে বা টাইমের মধ্যেই চলে, কিন্তু ফালাকাটা থেকে পিছনে বেশি চলে না অন্যান্য ট্রেনের মতো। দক্ষিণেশ্বর পর্যন্ত এই ট্রেনটি বেশ কয়েকটি ট্রেন জেলার উপর দিয়ে যায়। তার মধ্যে আমাদের জেলা ট্রাভেল করেছো তারা তো আলিপুরদুয়ার জেলা, যারা করনি তারা বেশ কয়েকটি জেলার উপর দিয়ে যাবো। সেই জেলাগুলো তোমরা দেখতে পাবে। এক্সপ্রেসে ট্রাভেল ভারতবর্ষের ভীষণই ভালো লাগে, 28খানা রাজ্যের মধ্যে একটি অন্যতম রাজ্য হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পশ্চিমবঙ্গ। এক পাহাড় পর্বত নদী ঢুকতে যাচ্ছে এবং প্রাকৃতিক দৃশ্যে এক অপরূপ সুন্দরী হয়ে দাঁড়িয়ে আছে। তার সৌন্দর্য উপভোগ করার জন্য শুধুমাত্র ভারতের নয়, অন্যান্য নানান দেশ থেকে ঘুরতে আসে। বৃষ্টি আসলে আরো ভালো লাগবে অনুভব করার জন্য, তোমরা দেখতে পাবে ফিল করার জন্য। তাহলে কেননা পশ্চিমবঙ্গ টুরিস্ট জায়গা প্রচুর সুন্দর লাগবে নিয়ে রেখেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে সৌন্দর্য। সেই সৌন্দর্যে মোরা পশ্চিমবঙ্গ না দেখলে, যারা কখনো পশ্চিমবঙ্গ ঘোরোনি বা ঘোরার সুযোগ হয়নি, তারা অবশ্যই একবার পশ্চিমবঙ্গে ঘুরতে এসো। কেননা পশ্চিমবঙ্গ কিন্তু সত্যিই পশ্চিমবঙ্গ অপরূপ সুন্দরী একটি রাজ্য, যে রাজ্যে পাট উৎপাদনে প্রায় ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে এসেছে। সেই পাট থেকে এখানে পাট শিল্প গড়ে উঠেছে। পাটের উপর নির্ভর করে এখানকার বেশ কিছু শিল্প ইন্ডাস্ট্রিতে পাটের তৈরি নানা রকমের ব্যাগ, থলে থেকে শুরু করে নানান মূল্যবান
দ্রব্যাদিও তৈরি করা হয়। সেই পাটের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের ভারতের মধ্যে 1 নম্বর স্থান দখল করে আছে। শুধু কি পাট, এখানকার ধান, এখানকার আরও নানান রকমের শাক সবজিতে ভরা এই রাজ্য। এই রাজ্যে কোনো কিছুরই অভাব নেই এবং এই রাজ্যের পর্যটন বা পর্যটকদেরও কোনো অভাব নেই। এখানে প্রতিটা ঋতুতে পর্যটকদের আনাগোনা করতেই দেখা যায় এবং তারা নানান দেশের মজা নিয়ে থাকে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকে। আমরাও সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছি আজকে এরকম একটি মেঘলা দিনে। মেঘলা ছিল না, সারাদিন প্রচণ্ড রোদ ছিল। সেই রোদের মধ্য থেকেও আমরা আজকে বিকালে যখন ট্রেন ধরলাম, এখন একটু হাওয়া আছে এবং তার সাথে বৃষ্টি মনে হচ্ছে আসবে। বৃষ্টিটা আসলে খুবই ভালো হয়, কেননা উত্তরবঙ্গের একটা নিয়ম আছে, এখানে খুব বেশি গরম হলে, খুব বেশি রোদের তাপ থাকলে পরে বিকাল বা রাত্রেবেলা হালকা ছিটাফোঁটা বৃষ্টি আসে, সেই বৃষ্টিটাতে চারদিকের অন্ধকারের ভেতর দিয়ে আমরা ধূপগুড়ি স্টেশনে ঢুকে যাচ্ছি। এটাই হচ্ছে আরামদায়ক উত্তরবঙ্গ। চারদিকে জল তোমরা দেখতে পাচ্ছ, না ঘুরে থাকো যারা কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও চলে আসবে, আকাশ ভীষণ অন্ধকার। আমি আগাম জানিয়ে রাখি, উত্তরবঙ্গ প্রবেশ করে গেল রোমাঞ্চকর সুন্দর ওয়েদার, এখানে অবশ্যই একবার ঘুরতে আসা উচিত প্রত্যেকেরই। তো আমরা তো এখানকার স্থানীয় বাসিন্দা, আমাদের উত্তরবঙ্গ অনুভব করা হয়ে গেছে এবং অনুভব করব সারা জীবন। তাই আমরা অন্য রাজ্যে মানুষজন বেশি নেই, এক-দুজনকে দেখা যাচ্ছে। আকাশের অবস্থা খারাপ, চলে আসি ধূপগুড়ি স্টেশনে। স্টেশনও পার করে যাচ্ছি, স্টেশনে কেউ নেই, একদম খালি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে না। ট্রেন আমরা স্টেশন ছেড়ে বের হয়ে যাচ্ছে। ধূপগুড়ি স্টেশনটি ফালাকাটা থেকে প্রায় 24 থেকে 25 কিলোমিটার হবে। তো এখানেও বেশ ভালো ভালো দূরে ট্রেনগুলো এখানে স্টপেজ দেয়, যে ট্রেনগুলো ফালাকাটাতেও দেয় না, কিছু ছোট স্টেশন রয়েছে, কিন্তু স্টেশনগুলোতে উত্তরবঙ্গ সাধারণত দাঁড়ায় না। আমার জন্মের আগের থেকে আমি দেখছি স্টেশন থেকে এখানে, এবং এই স্টেশনে নাম করা বড় বড় ট্রেনগুলো সবচেয়ে লম্বা দূরত্বের মোটামুটি এখানে 24 থেকে 25 দেখা যায়। সুতরাং একটি ভালো স্টেশন, সেই স্টেশন আমরা পার করে চলে এলাম এই ধূপগুড়ির এই। বন্ধুরা, এই হচ্ছে উত্তরবঙ্গ। তোমরা যত দেখবে তত বেশি অবাক হবে। যারা উত্তরবঙ্গে রয়েছে তারা তো উত্তরবঙ্গের মাহাত্ম্য জানোই, আর যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে থাকো বা অন্য রাজ্য থেকে কেউ দেখছো বা কেউ অন্য দেশ থেকে দেখছো ব্লগটি, তোমাদের জন্য এই ব্লগটি অবশ্যই কাজের হবে। তো চলো আমরা দেখতে থাকি প্রাকৃতিক দৃশ্যে ভরা নানান দৃশ্যগুলো। আমি প্রতিটি জিনিসই তোমাদেরকে এখানে, কেউ বাজারে যাচ্ছে, কেউ বলে দিব, পাট কেটে রেখেছে, কি মজা। উত্তরবঙ্গের বক্সে বলবে, এক সময় হচ্ছে আমাদের ব্লগের পাট চাষ হতো পশ্চিমবঙ্গে, যেহেতু প্রধান ফসল পাট চলছে, দিক থেকে তোমরা পাট দেখতে পাচ্ছ। উত্তরবঙ্গে সেরকম করে পাট চাষ হয় না, জেলা পার হয়ে আমরা যাব আমাদের ভিডিওটি দেখবে তোমরা। তো যাই হোক, আমাদের ডেস্টিনেশন এখন অনেক দূরে আছে, পশ্চিমবঙ্গের অন্তর্গত ট্রেনের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে জেলা আলিপুরদুয়ার, সেই আলিপুরদুয়ারের অন্তর্গত হচ্ছে ফালাকাটা। পশ্চিমবঙ্গের ঐতিহ্য হয়ে আছে, দেখো আগের মতো এখন পাট চাষ হয় না, তার সত্ত্বেও জলপাইগুড়ির দিকে যত এগোনো যায় তত বেশি পাট চাষ লক্ষ্য করা যায়। যেমন ভুট্টা বেশ ভালোই চাষ করে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ। দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে পাট চাষ এখনো হচ্ছে, ধানের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গ, এটাও তোমরা জানো। আমরা ধূপগুড়ি ফ্লাইওভার পার হয়ে যাচ্ছি। ধূপগুড়ি ওভারব্রিজ। এখান থেকে ডবল ট্র্যাক শুরু হয়ে গেছে, কেননা ট্রেন ক্রসিং করতে সুবিধা হয়। এখন লাইন ডবল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লাইনটি ফালাকাটার ভেতর উপর দিয়েই গেছে, ডবল লাইন। ফলে এখন এখানে বেশি একটা ক্রসিংয়ে ফেলে দিতে হয় না ট্রেনকে। চারদিকে প্রচুর জল, বৃষ্টি হয়ে গেছে। অনেকেই এখানে ধান বোনা এখনও শুরু হয়নি, কেউ কেউ ধান বুনছে, কেউ কেউ ধান বোনার দিকে এগিয়ে যাচ্ছে, তারা জমি রেডি করছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি মেল ট্রেন, খুব স্পিডের সঙ্গে সেটি বের হয়ে গেছে।
সন্ধ্যা হয়ে এসছে, যার জন্য দৃশ্যগুলো এরকম একটু কালো কালো দেখা যাচ্ছে। তারপরেও দেখো কি সুন্দর চারদিকের ভিউ। বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, দেখো প্রচণ্ড, মোটামুটি বৃষ্টি, হালকাও নয় প্রচণ্ড বৃষ্টিও নয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চারদিকটা একটু তোমরা দেখতে পাচ্ছ ঘোলাটে টাইপের লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব বেশি নয়, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। খুব গরম খুব। তবে হ্যাঁ, তোমরা যদি পশ্চিমবঙ্গে ওয়েদারের কথা চিন্তা করো তাহলে দেখবে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের টেম্পারেচার একটু লোতেই চলে। তো আমরা উত্তরবঙ্গের গরমটা দক্ষিণবঙ্গের চেয়ে একটু কমই এখন আপাতত আছে, কিন্তু দক্ষিণবঙ্গের সাইডের গরমটা একটু আমাদের উত্তরবঙ্গের তুলনায় একটু বেশিই হয়। আজকে যেমন প্রচণ্ড গরম ছিল আমাদের উত্তরবঙ্গতেও, তারপরে এই যে বিকেলবেলা তার রেজাল্ট দেখে নাও। কেননা খুব গরম হলেই আমরা সাধারণত হালকা ফোল্ডা ছিটে ফোটা, কখনো ভালো ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হয়ে থাকে সারাদিন রোদের শেষে, তাই এখানেও হালকা হালকা বৃষ্টি বা বৃষ্টি ফোঁটা পড়ছে। চারদিকের আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। আমরা প্রবেশ করে যাচ্ছি অপর আরেকটি প্ল্যাটফর্মে, তোমরা দেখো নেক্সট প্ল্যাটফর্ম আমরা প্রবেশ করব এখনই। কেননা ময়নাগুড়ি, তাই না, নিউ ময়নাগুড়ি যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এই উত্তরবঙ্গ দাঁড়ায়। আমি তোমাদের আগেই বলেছিলাম, আগে দাঁড়াতো না, বেশ কিছু বছর থেকে দাঁড়ানো শুরু হয়েছে। এটি নিউ ময়নাগুড়ি নয়, এটি হচ্ছে এর ভেতরে আরেকটি ছোট স্টেশন আছে, ওই স্টেশনটি পার হয়ে যাচ্ছে। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর প্রভাব পশ্চিমবঙ্গে খুবই পড়ে, যার জন্য আলতাগ্রাম স্টেশনও আমরা পার হয়ে যাচ্ছি, ক্রস করে যাচ্ছি। সেই মৌসুমী জলবায়ুর প্রভাবেই এখন পশ্চিমবঙ্গে চলছে, তারই বিনিময়ে এখানকার মানুষ তাড়াতাড়ি এখানকার তাদের সারা বছর যে খাবার খেয়ে থাকে বা পশ্চিমবঙ্গবাসী, সেই ধানের জন্য তারা জমি কেউ রেডি করছে, কেউ আরও রেডি করা হয়েছে, কেউ রেডি করবে, তবে রেডি করার দিকে বেশি আছে। তোমরা চারদিকে দেখতেছো প্রচুর জমিতে জল লেগে আছে, তারা জল আটকে রেখেছে, এখানে তারা ধান তারা রোপণ করবে, তাই না, যে ধান খেয়ে তারা বছর ভর তাদের ফ্যামিলিকে মেনটেন করে চলে। তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, দেখার মতো উত্তরবঙ্গ। এই হচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের গ্রাম। যদি কেউ না আসো উত্তরবঙ্গে, অবশ্যই ঘুরে যেও। উত্তরবঙ্গই এর চারদিকের প্রাকৃতিক দৃশ্য যত বেশি দেখবে তত বেশি আকর্ষিত হবে। কেননা উত্তরবঙ্গ শুধুমাত্র এই নিয়েই চলে না, উত্তরবঙ্গ এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, তোমরা একটু পরেই আমরা শিলিগুড়িতে আসবো। তো সেই শিলিগুড়ি থেকে অনেক ট্যুরিস্টরা আসে, তারা দার্জিলিং ট্যুর করে, কেউ কার্শিয়াং, মেল ট্রেন আমাদের ট্রেনকে ক্লোজ করে কলকাতার দিকে এগিয়ে গেছে, আর আমরা কলকাতা তারা উত্তরবঙ্গের এই ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের পরিভ্রমণ তোমাদের ভীষণ আনন্দ দিবে। আমরা সেই আনন্দই নিচ্ছি এখন। চারদিকের প্রাকৃতিক দৃশ্য যত দেখি তত আরও দেখতে ইচ্ছে করে। এই পশ্চিমবঙ্গ তার এক একটি জেলা এক একটি চাষের জন্য ফেমাস করে রেখেছে। যেমন আমাদের সাইডটার মধ্যে ধান, আলু, এই ধরনের চাষগুলো, তাছাড়া টাটকা টাটকা শাক সবজির চাষ উত্তরবঙ্গে বেশ ভালো হয়, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টগুলোতে। তবে আরেকটা একটু নেগেটিভ কথা আছে, সেটি হচ্ছে এটি যেহেতু এটি দোআঁশ অঞ্চলের অন্তর্গত বেশিরভাগটা, তাই এখানে অল্প বৃষ্টিতে এখানে বন্যার প্রাদুর্ভাবই বেশি দেখা যায়। তাই বেশি বৃষ্টিপাত এর জন্য ভালো নয়।
তো যাই হোক, প্রাকৃতিক দৃশ্য তো আমরা সব দেখতেই পাচ্ছি। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। যদি কারো দেখার ইচ্ছা হয় তোমরা ব্লগটি দেখে সম্পূর্ণ পেয়ে যাবে। আমরা আজকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছি। এই ট্রেনটি যায় শিয়ালদা পর্যন্ত। উত্তরবঙ্গ এক্সপ্রেস আরেকটি ট্রেন আমরা ক্রস করছি, হচ্ছে বামনহাট, আরেকটি প্ল্যাটফর্ম আমরা ক্রস করে যাচ্ছি। এদিকে তার আপের দিকে এদিকে সে শিয়ালদা পর্যন্ত যায়। তো বামনহাট টু শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ কেউ যদি ফালাকাটা থেকে ট্রাভেল করতে চাও বা কেউ যদি কোচবিহার থেকেই হোক, যেখান থেকেই হোক, এটা প্রায় 1টা 50 মিনিটে বামুনহাট থেকে ছাড়া এখানে প্রায় উত্তরবঙ্গের লাগানোই হয়ে গেছে। কোচবিহার হয়ে ফালাকাটাতে প্রবেশ করে এগিয়ে যাচ্ছে। 3টা 40-এর পরে প্রবেশ করে, 40ই প্রবেশ করে। টাইমের মধ্যে এদিকে ট্রেনটা সবসময় টাইমের মধ্যেই থাকে। বিশেষ কোনো কারণ ছাড়া এটি ট্রেন বেশি লেটে পৌঁছায় না, টাইমের মধ্যেই এটি যাত্রী পরিবহন করে থাকে। আকাশ কালো হয়েই আসছে, দেখো এদিকে চা বাগানের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ বন্ধুরা, বিশেষ করে জলপাইগুড়ি থেকে প্রচুর পরিমাণে চা পাতা চাষ হয়ে থাকে, তোমরা দেখছো এখানে। এবং উত্তরবঙ্গ যেহেতু বেশিরভাগটাই ডুয়ার্স অঞ্চলের অন্তর্গত, এখানে অল্প বৃষ্টিতেই খুব মানে চারদিকে জল লেগে যায়। তো এখানেও মোটামুটি চারদিকে তোমরা জল দেখতেই পাচ্ছ। তার উপরে আকাশ আরও অন্ধকার হয়ে আসছে, জানি না কেমন ধরনের বৃষ্টি হবে। এই তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, দেখো তোমরা, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। হালকা দেখা যাচ্ছে ঘোলাটে টাইপের, চারদিকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে ট্রেন চলছে। ট্রেন চলে আসলো আমাদের ময়নাগুড়ি। ময়নাগুড়িতে আমাদের ট্রেন প্রবেশ করেছে। তোমরা প্ল্যাটফর্ম দেখো, একদম ভেজা, পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সবাই হিসাব করে এগিয়ে যাচ্ছে, হিসাব করে তারা হাঁটছে প্ল্যাটফর্মের ওপরে। সবাই তড়িঘড়ি করছে ট্রেনে ওঠার জন্য, ট্রেন দাঁড়িয়ে আছে, কেউ কেউ দেখো দৌড়াচ্ছে প্ল্যাটফর্মের ওপর দিয়ে। টাইম খুব কম দেয় উত্তরবঙ্গ, বেশিক্ষণ দাঁড়ায় না, 2 মিনিট 1 মিনিটের এই মোটামুটি এদের স্টপেজটা হয়ে থাকে। অনেকে তাদের নিজস্ব বাড়ির লোকজনকে এখানে ছাড়তে এসেছেন, তারা যাবেন না, তারা হয়তো দেখছে তারা কোথায় কাকে বসাবে। তো আমরা পার হয়ে যাচ্ছি আমাদের তিস্তা নদী। তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের নামকরা নদী তিস্তা নদী, সেই তিস্তার উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জল নেই, তিস্তাতেও জল নেই, দেখাই যাচ্ছে চারদিকের বালি দেখা যাচ্ছে। এখনও সেরকমভাবে বৃষ্টিপাত হয়নি, বন্যা চোখে পড়ছে না। সাধারণত এই নদীটা ভরেই যায় প্রতি বছরই, কিন্তু এখনও সেইভাবে ভরতে দেখা যাচ্ছে না, তবে জায়গায় জায়গায় ভালোই জল আছে। তিস্তা খরস্রোতা নদী, হিমালয়ের বরফ গলা জল থেকে সৃষ্টি এই নদীর, ফলে এই নদীর জল শুকায় না, এই নদীতে সারা বছরই জল থাকে। জল ভীষণ ঘুটঘুটে, অনেকটা এই ময়লা রয়েছে, কেননা পাহাড় ধুয়ে জল এসেছে প্রচুর। আমরা পার করে গেলাম তিস্তা নদী, তিস্তা ওভারব্রিজও। উত্তরবঙ্গের সেরা নদীগুলির মধ্যে একটি হচ্ছে তিস্তা নদী। তাছাড়াও এখানকার তোমরা উত্তরবঙ্গ ট্রাভেল করতে আসলে এখানকার উল্লেখযোগ্য যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে মহানন্দা, তিস্তা, করতোয়া, তোরসা, লিজ, ঘিস, মূর্তি, ধারলা, অনেক রকমের জলঢাকা, মাথাভাঙ্গা, অনেক রকমের নদীগুলো তোমরা এখানে দেখতে পাবে। আমার বলে না যে এটা আমাদের ভারতবর্ষ হচ্ছে নদীর দেশ, তাহলে ভারতবর্ষকে যদি নদীর সময় ময়নাগুড়ি রোড ব্যস্তই থাকে বেশিরভাগ সময়, কেননা এখন শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে তোমরা এখানে জলপিসের মেলা বসে, যে মেলা 1 মাস পর্যন্ত খুব রমরমা চলে। চারদিকে যেমন বৃষ্টি, জল, তার সাথে মানুষের আনন্দ, ফুর্তি এবং ভক্তি, যেগুলো এখানকার পূজা অর্চনা চলতে থাকে। তো ময়নাগুড়ি এই সময় খুব ব্যস্ততম একটা জায়গা হয়ে ওঠে। তো সেই ময়নাগুড়ির উপর দিয়ে তিস্তা নদীর কথা যদি বলি, যেটি 411 কিলোমিটার কেউ পার নিয়ে চলে, তারা
এটি ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। লাচেন এবং লাচুং নদীর মিলিত একটা প্রবাহ হচ্ছে এই তিস্তা নদী। এই তিস্তা নদীর উৎপত্তিস্থলের কথা যদি বলি, এটি সিকিম রাজ্য থেকে উৎপত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের একটি ছোট রাজ্য, যেখানকার জনসংখ্যা খুবই কম এবং খুবই ছোট রাজ্য, যেখান থেকে এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। এখানকার বেশিরভাগ নদ-নদীগুলোই ওই হিমালয়ের আশেপাশে অঞ্চল থেকে বের হয়ে এসেছে। জলঢাকা, মহানন্দা, তোর্ষা সব কয়টা নদী তোমরা ওখানেই দেখতে পাবে। তবে এইজন্য এই নদীগুলো হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট বলে এখানকার নদীগুলো কিন্তু শুকায় না। এগুলো সারা বছরই জল থাকে নদীগুলোর মধ্যে। বর্ষাকালে তো তিস্তা, তোর্ষা এগুলো একদম ভয়ানক রূপ ধারণ করে। এই তিস্তা নদীটি জলপাইগুড়ি জেলারই অন্তর্গত। জলপাইগুড়ি জেলাতে এটি পড়েছে। আর তিস্তা আরেকটি বড় কারণে বিখ্যাত। তোমরা যারা উত্তরবঙ্গে ঘুরতে আসবে, বিশেষ করে শ্রাবণ মাসে যারা ঘুরতে আসবে, তোমরা কিন্তু এখানে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত এখানে জলপেশ বলে একটি শিব মন্দির রয়েছে, যেখানে পুরনো যুগের ঐতিহ্যকে তারা খুব সুন্দরভাবে পালন করে এবং এখানে মানুষ দূর দূর থেকে এখানে তারা শিবের মাথায় জল ঢালতে আসে। ছোট পুরুষ থেকে নারী কেউ বাদ নেই, সকলেই গাড়ি ভরে ভরে নানান প্রান্ত থেকে তারা এখানে বাবার মাথায় এসে জল ঢালেন। তাই জলপাইগুড়ির অন্তর্গত ময়নাগুড়ি জেলায় অবস্থিত জলপেশ মন্দির বিখ্যাত মন্দির। শ্রাবণ মাসে এই মন্দিরে পা রাখার জায়গা থাকে না, এত দর্শনার্থী, এত তীর্থার্থীদের ভিড়। তো অবশ্যই তোমরা যদি আসো উত্তরবঙ্গে দূর থেকে কেউ কখনো ঘুরতে, তাহলে অবশ্যই এই সময়টাতে আসবে। এই সময়টাতে আসলে তোমরা এই কাজ এগুলোও করে যেতে পারবে। এই পুণ্যার্থীদের জন্য এই ময়নাগুড়ি কিন্তু খুবই ফেমাস একটি জায়গা। উত্তরবঙ্গ মানেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ চা চাষ, যা বিখ্যাত। দার্জিলিং, জলপাইগুড়ি, এই জায়গাগুলো চায়ের জন্য বিখ্যাত। তোমরা যত রকমের চা, উৎকৃষ্ট মানের চা পেতে চাও, তাহলে চায়ের দেশে যদি আসতে চাও, তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে দার্জিলিং, জলপাইগুড়ি। এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে এখানে চাষ করা হয়, চা চাষ। তার ডেমো তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তার দুপাশে প্রচুর চা বাগান রয়েছে। তো এখানকার উৎকৃষ্ট মানের চা নানান দেশ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই চা বাগিচাগুলো। এখানকার স্থানীয় বাসিন্দারা, এখানে কোম্পানি তো রয়েছে, কোম্পানি মারফত চা তৈরি হচ্ছেই, তাছাড়াও এখানে স্থানীয় বাসিন্দারাও নিজস্ব জমিতে তারা চা চাষ করে চা পাতা বিক্রি করে তারা তার জীবন ধারণ করে থাকে। সুতরাং এই চা চাষ কিন্তু এখানকার উত্তরবঙ্গ, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টের মানুষের পেট চালিয়ে থাকে অনেক কৃষকেরা এই চা পাতা বিক্রি করে। তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, স্বপ্নের উত্তরবঙ্গ। শুধু কি চা চাষ, এখানকার মৃত্তিকা খুবই উর্বর এবং এখানকার মৃত্তিকা, বিশেষ করে তরাই মৃত্তিকা, যা সমগ্র জেলা জুড়ে অবস্থিত অরণ্য, যা পর্বতের পাদদেশে দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের কথা যদি বলি, তোমরা এখানে আর্দ্র চিরহরিত উদ্ভিদ দেখতে পাবে। তোমরা পাবে চিরসবুজ ক্রান্তীয় আর্দ্র উদ্ভিদ এখানে প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা এখানে কৃষিকাজের কথা যদি বলি, ধান, পাট, গম, আলু, ডাল, শস্য, তৈলবীজ, তামাক, ফলমূল, চা সবই এখানকার উল্লেখযোগ্য কৃষিজ ফসল। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, স্বপ্নের উত্তরবঙ্গ। তাছাড়াও এখানে খনিজ সম্পদে ভরা,
এখানে ডলোমাইট, চুনাপাথর, কোয়ারজাইট, কয়লা, স্লেট হলো জলপাইগুড়ি জেলার উল্লেখযোগ্য কিছু খনিজ পদার্থ। তো জলপাইগুড়ি জেলায় তোমরা এগুলো দেখতে পাবে। পরিবহন ব্যবস্থার কথা যদি বলা হয়, এখানে রেলপথ প্রায় 460 কিলোমিটার রয়েছে। এখানে ন্যারো গেজ রয়েছে, সড়কপথ রয়েছে 1256 এবং জাতীয় সড়ক রয়েছে প্রায় 31 দৈর্ঘ্যের 305 কিলোমিটার পর্যন্ত। তো এখানে নানান ঘটনা তোমরা এই উত্তরবঙ্গে দেখতে পাবে। এখানে পশ্চিমবঙ্গটার কথা যদি বলি, পশ্চিমবঙ্গটাকে ভাগ করেছে হচ্ছে গঙ্গা নদী, যেটা আমি ব্লগের একটু পরেই বলবো। আপাতত আমরা যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টের গল্পগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যারা জানো তারা তো জানোই। আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি বা ডেটাটা ভুল বলে থাকি, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, কেননা আমার হয়তো সঠিকটা জানা একটু কম থাকতে পারে, তোমরা সঠিকটা জানতেও পারো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ। এখনও আমরা জলপাইগুড়িতে পৌঁছইনি। জলপাইগুড়ি পর থেকে আরেক অন্য রূপে তোমরা ভিডিওটিকে অনেক অজানা তথ্যে ভরা ব্যাপারগুলো শুনতে এবং দেখতে পাবে। জলপাইগুড়ির জনজাতির কথা যদি বলা হয়, এখানে ডয়রা, তন্ডু, খনিয়া, পানিকচ, কিচক, জলদা প্রভৃতি কিছু এখানে মঙ্গোলয়েড জাতি বসবাস করে থাকে। আর স্থানীয় জাতির কথা যদি বলি, এখানে ভুটিয়া আছে, টোটো জাতি আছে, কাগাতে আছে, আরও অনেক ম্যাচ, রাভা, ল্যাপচা, গারো, এই সমস্ত জাতিরা এখানে রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আরেকটি স্টেশনে, দেখতে পাচ্ছ। তো স্টেশনে হয়তো আমাদের ট্রেন এখানে দাঁড়াবে না, পার করে যাচ্ছে, ক্রস করে গেল স্টেশনটিকে। তো এই হলো উত্তরবঙ্গ। সুতরাং এই উত্তরবঙ্গের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা তোমরা যদি কখনো জলপাইগুড়িতে আসো, তাহলে জলপাইগুড়ি কিন্তু অনেক জাতি তোমরা যেমন দেখতে পাবে, সেরকম তোমরা এখানে দেখতে পাবে আরও নানান বৈচিত্র্যময় ব্যাপার। পশ্চিমবঙ্গের মাদারিহাট, বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে মাদারিহাট রয়েছে, সেখানে টোটো জনগোষ্ঠী বসবাস করে। কেউ যদি টোটো জনগোষ্ঠীর সাথে পরিচিত হতে চাও, তাহলে তোমাদের যেতে হবে মাদারিহাটে। ব্যাপক পরিমাণে ওই জায়গাতে রয়েছে। তাছাড়া এখানে গরুমারা, হাতি, লেপার্ড, হরিণ, বাইসন, গন্ডার প্রভৃতি বন্যজন্তুর জন্য ফেমাস একটি জায়গা। হলং, এখানে দার্জিলিংয়ের হলং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এখানে কলকাতার দূর দূরান্ত থেকে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষেরা এসে এখানে রাত্রি স্থাপন করে যায় হলং রিসোর্ট সেন্টারে। তো যাই হোক, এখানকার রাজা ভাত খাওয়া বলে একটি জায়গা রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, যেটা প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, শকুন প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা যদি বলি, এখানে প্রায় 38,69,675 জন মোটামুটি এখানকার স্থানীয় লোকজন রয়েছে শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই। তাছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টেও প্রচুর লোক রয়েছে। মহকুমার কথা যদি বলি, এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মহকুমা রয়েছে প্রায় 3টি, থানা রয়েছে 9টি, পঞ্চায়েত সমিতি রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 13টি, এখন হয়তো বাড়লে বাড়তেও পারে। তো তোমরা এই ডেটাগুলোকে এই ছবির পরিপ্রেক্ষিতে যদি মনে রাখো, তাহলে দীর্ঘদিন মনেও থাকবে। আমরা প্রবেশ করলাম অপর আরেকটি ট্রেনে, আরেকটি স্টেশনে। তো দেখি, চলো স্টেশন পার করে আমরা কোথায় যাব। স্টেশনে সম্ভবত ট্রেনটির স্টপেজ নেই, তাই মাঝখান দিয়ে যাচ্ছে।
আরেকটি ট্রেন আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে, খুব স্পিডে পার হয়ে যাচ্ছে। আমি আছি গেটে, আমি চারপাশের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাই। দেখো চারপাশের দৃশ্যটা কত সুন্দর দেখতে। ট্রেন প্রবেশ করছে, মনে হচ্ছে কোন স্টেশনে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, তো যাই হোক ট্রেন এগিয়ে যাচ্ছে। দেখো চারদিকে খালি জায়গা প্রচুর পরিমাণে, একমাত্র এনজিবি স্টেশনেই তোমরা দেখতে পাবে। তাই মনে হচ্ছে আমরা এনজিবি স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। ট্রেন লাইন খালি বড়ই হচ্ছে, মাঝখানে কয়েকটা স্টেশন আমরা স্কিপ করেছি। তো এই হলো চারপাশের প্রকৃতি নিয়ে আমি তোমাদের সাথে এখানে ব্লগে ডিসকাস করেছি। এখন যাব আমরা পরে সামনের দিকে এনজিবি হয়ে, তারপর আমরা এক এক করে নানান জায়গায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো আমরা প্রবেশ করে গেছি এনজিবি স্টেশনে। এনজিবিতে আমাদের ট্রেন চলে এসেছে নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা আগেই চলে এসেছে আজকে। এই হচ্ছে উত্তরবঙ্গ বন্ধুরা, টাইমের মধ্যে যায় এবং খুবই দারুণ একটি ট্রেন। এর আগে আমি হালকা বেশি দূর না লোকাল জার্নি করেছিলাম, তাতে আমি বুঝে ফেলেছি। যখন করবো তখন অবশ্যই বুঝতে পারবে। তো এই হলো এনজিবি স্টেশন। আমি স্টেশনের কিছু সাইড তোমাদের দেখাবো। তো গাড়িটি এখনও স্টপেজ দেয়নি, তো প্রবেশ করছে ট্রেনে। সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্মে হয়তো দিবে। এখন বাজে 5:31 বেজে গেছে স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। আর চারপাশে দেখো প্যাসেঞ্জাররা ট্রেনের জন্য অপেক্ষা করছে। স্টেশন ভরা লোক। ট্রেন ধরার জন্য এখানকার যে হকাররা রয়েছে তারা ধরে ধরে ট্রেনে চলে যাচ্ছে। এখানে উত্তরবঙ্গের বেশ কিছু আধা ঘন্টা আগে বের করেছে দিবে। আমি বাইরে থাকতে পারবো না, চারপাশে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এই যে এনজিবি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই এনজিবি থেকে কিন্তু চারপাশে অনেক, চারপাশে যত পার্শ্ববর্তী স্টেশনগুলো আছে সব এখান থেকে হয়েই যায় এবং এই স্টেশনের উপর দিয়ে প্রায় চলাচল করে। প্ল্যাটফর্ম নাম্বার 2 দেখো আমি হচ্ছে স্টেশনে, উত্তরবঙ্গ পৌঁছালো আধা ঘন্টা আগে আমাদের পেছনে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখানে স্টপেজ দিয়ে দিয়েছে, আমি প্ল্যাটফর্মে তোমাদের সাথে কথা বলছি। উত্তরবঙ্গের সময়ের থেকে আগেই চলে, জানি না এখানে কতক্ষণ দাঁড়াবে। নির্ধারিত সময়ের থেকে অনেকটাই আগে চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস স্টেশনে খুব ভিড় দেখা যাচ্ছে। এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পাশ দিয়ে এই ট্রেনটি এখন যে ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবে সেই ডিস্ট্রিক্টে প্রায় প্রবেশই করবে না, কেননা এরপরে যে পাশ দিয়ে ট্রেনটি যাবে সেটি হচ্ছে চিকেন নেক বলা হয়, পশ্চিমবঙ্গের চিকেন নেক। হ্যাঁ, পশ্চিমবঙ্গের চিকেন নেক কোনটাকে এখানে বলা হয় চিকেন নেক। এখানে যে তোমরা দেখতে পাবে
দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইগুলো এমনভাবে পশ্চিমবঙ্গের সীমানায় এসেছে দেখতে অনেকটা দেখে মুরগির গলার মতো, তাই এটাকে চিকেন নেক বলা হয়ে থাকে। তো এখন ট্রেন এদিক দিয়ে ধীরে 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 জলপাইগুড়ি ছেড়ে এটি আবার পার্শ্ববর্তী রাজ্য বিহারের ভেতর দিয়ে প্রবেশ করবে। 175 কিলোমিটার এসেছি আমরা মামলাহাট রাজ্যের ভিতর দিয়ে। দেখতে পাচ্ছ এনজিপি। আর পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ আমরা জানি কি, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ঠিক উপরে রয়েছে ভুটান এবং সিকিম রাজ্য এবং পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে নেপাল দেশ, তাই না? তাহলে তিনটা দেশের মাঝখানে আমাদের উত্তরবঙ্গটা বিরাজ করছে। তোমরা দেখতেই পাচ্ছ কি, এটা নেপাল, ভুটান আর হচ্ছে বাংলাদেশ, তিন দেশের মাঝখানে অবস্থান করছে আমাদের উত্তরবঙ্গ। আর সেই উত্তরবঙ্গের দেখতেই পাচ্ছ। আমি তো ফালাকাটা থেকে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন এনজিপিতে দাঁড়িয়ে আছি, অনেকটাই আগে ঢুকেছে ট্রেন। এখানে এই কি বলে এনজিপি থেকে তোমরা উঠবে, এখান থেকে এই চিকেন লেকের পাশ দিয়ে নানান রাজ্যের মধ্যে ট্রেনগুলো ভাগ হয়ে যায়। তবে বেশিরভাগ ট্রেনগুলো বন্ধুরা মনে রাখবে নিউ টাউন, মালদা নিউ টাউন হয়ে ট্রেনগুলো নানান দিকে ছড়িয়ে পড়ে। কেননা এই সাইডটাতে এত পাতলা একদম রাজ্যটি, পশ্চিমবঙ্গ রাজ্যটি এই জায়গাটায় এতটাই মানে সংকীর্ণ সীমানা নিয়ে রয়েছে, যার জন্য এখানে ভাগ হতে পারে না। এটা গিয়ে মালদা টাউনে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। কেননা আমরা একদম বাংলাদেশ বর্ডারের সাথে আমরা চলাফেরা করি, তাই না? তো এই যে আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের বর্ডার কিন্তু বিস্তৃত বর্ডার রয়েছে, সেই বর্ডারের উপর দিয়ে আমরা বর্ডারের পাশ দিয়ে আমরা চলাচল করে থাকি। দেখাচ্ছে তো ট্রেনতে হয়তো ছাড়ার সময় হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই আছি প্ল্যাটফর্মের উপরে, এখন হয়তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তো ট্রেনে চড়তে হবে। তো বন্ধুরা, এই যে ব্লগ, এই ব্লগের মধ্যে আমি এরপরে এনজিপির সমস্ত বিষয়গুলো তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। আজকে দেখানো সম্ভব নয়, তারপরেও এখানে প্ল্যাটফর্মে নানা দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। ডিব্রুগড় থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সে প্রবেশ করছে এনজিপি স্টেশনে। এই ট্রেনটি বেশ আরামদায়ক ট্রেন, উত্তরবঙ্গের উপর দিয়ে প্রতিদিন চলাচল করে। একটি লম্বা দূরত্বের ট্রেন বলা যেতে পারে কামরূপ এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করছে, তারই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ট্রেন প্রবেশ করে যাচ্ছে।
উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়া সময় হয়ে গেছে বন্ধুরা, ট্রেন ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন এনজেপি পার হয়ে যাব। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এনজেপি স্টেশন। তুমি যেই প্রান্ত থেকে ঘুরে আসো না যেন এনজেপির উপর দিয়ে যেতে হবে। এদিকে হচ্ছে একটা এনজেপি স্টেশন পশ্চিমবঙ্গের ভেতর, আরেকটি হচ্ছে এদিকে মালদা টাউন। এই দুটি ট্রেনকে আমাদেরকে পার করেই যেতে হবে যেদিক থেকে আসলে। এগুলো হচ্ছে সেন্ট্রাল স্টেশন, যে স্টেশনগুলোর উপর দিয়েই বাকি সমস্ত স্টেশন বা বাকি সমস্ত ট্রেনগুলো স্টেশনগুলোর উপরে দিয়েই যায়। এবং প্রত্যেকটি ট্রেনই এনজেপি বলো মালদা টাউন বলো, এখানে কিন্তু তারা স্টপেজ আছে। আমরা বামনহাট থেকে প্রায় 2 ঘন্টারও বেশি রাস্তা কভার করে ফেলেছি এখনও। আর ফালাকাটা থেকে যদি বলি প্রায় 100 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। এখন যাচ্ছি নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। ভিডিও করে না তো আসতে ট্রেনে। হ্যাঁ
এনজিপি পার হওয়ার পর বন্ধুরা এদিকে বিধাননগর বা এদিকে তোমরা যদি ইসলামপুরের দিকে এগিয়ে যাবে তো এদিকে আনারস খুব চাষ হয়ে থাকে। এখানে আনারসের জন্য বিখ্যাত। এখানে প্রচুর আনারস এখানকার মানুষের ডিমান্ড পূরণ করে, এখানকার মানুষের ফলের চাহিদা পূরণ করে। তো সেই আনারসের জায়গা হচ্ছে এদিকে বিধাননগর। তো যাই হোক, এখানে তোমরা যদি কখনো আনারস পাইকারি রেটে নিতে আসো তো এই সাইডটাতে আসতে পারো। এখানে বেশ সুস্বাদু ভালো মানের এখানে বেশ কিছু আনারস কৃষকরা আছে যারা আনারস তারা জমি থেকে সরাসরি তুলে বিক্রি করেন। তো এই জায়গাটা আনারসের জায়গা বলা যেতে পারে। তাছাড়া শিলিগুড়িতে দেখার মতো প্রচুর জিনিস রয়েছে যা তোমরা সেখানে দেখতে পারো। বেঙ্গল সাফারি থেকে শুরু করে আরও নানান বিষয় এখানে রয়েছে। চারদিকে সবুজে সবুজে ভরা পশ্চিমবঙ্গের মৌসুমী জলবায়ুর প্রভাবে এখানকার মানুষ জলদি তাড়াতাড়ি তারা ধান রোপণ করে ফেলেছেন, তা আমরা দেখতে পাচ্ছি। চারপাশে চা বাগানের পাশেই রয়েছে, চা বাগিচার পাশেই রয়েছে এখানকার গোডাউন, এখানকার বড় বড় ইন্ডাস্ট্রি। আমরা বসেছি স্লিপার ক্লাসে। সেই স্লিপার ক্লাসের যাত্রীরা বসে আছে সবাই নিচে। আমরা আসলে রাত হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর আমরা নিজস্ব সিট নিয়ে নেব। তো আপাতত আমরা এখানে বসে রেস্ট করছি। আমরা সন্ধ্যার রাতের লাঞ্চ দেখতে দেখতে উত্তরবঙ্গের সেই সুন্দর
আলুয়াবাড়ি। আলুয়াবাড়ি। কোনটা? কিসের স্টেশন? হ্যাঁ, আমি জানি না। ও আচ্ছা, সে তো তাহলে আমি জিজ্ঞেস করতে হবে। তাহলে আমি আসি। এখনই লাগবে না আসলে আসলে? তাহলে আপনাকে আমি নাম্বারটা দিয়ে দেবো, কথা বলবেন? না, আপনি আমার কথা বললেই তো হবে, আর কিছু বলতে হবে। আচ্ছা, আপনি কোথায় এখন কুচবিহার ছেড়ে দেন না? আপনি আজকে লেট করলেন কুচবিহারে এতক্ষণ? প্যাসেঞ্জার থেকে ছিল আপনার 3টা থেকে 5। আপনাদের ডাইরেক্ট হলো অরূপ। ঠিক আছে, যদি আমি ওকে পেয়ে যাই তাহলে কী জিজ্ঞেস করবো, মানে কী জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করতে হবে যেটা। হ্যালো, 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 হ্যাঁ বলুন, কী জিজ্ঞেস করবো? আচ্ছা, ঠিক আছে। আপনি গান, আপনি এখানে আছে গান না, এই বলে শান্তিতে গান, ভালো জায়গায় আছে গান, অসুবিধা নেই। শান্তিতে তৃপ্তি করে খান। কিছু না খেয়ে শান্তিতে একদিন ডাল ভাত আস্তে আস্তে। ও আচ্ছা, ওই অন্নপূর্ণা এখন অন্নপূর্ণা ওরা তোলে খান, খাওয়া দাওয়া করেন। তা চারা পোনা খাবেন, অন্য মাছ খাবেন? হ্যাঁ, না গাড়ি নেই, এই সময় তো গাড়ি থাকার কথা। না পাবেন পাবেন, না পাবেন না। 6:40 গাড়ি। হ্যাঁ, এইটা তো সমস্যা। কোটের প্যান্টটা নাই, কোটের প্যান্ট, কোটের ছেলে নাই। আজকে তাহলে 3টে করলেন টোটাল? পুণ্ডিভাইতে 2টে।
দেখো এমনি যাত্রীরা এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে সেটা বার করো, একটা বাসন বের করো। কি বললাম? বাসন বের করতে হবে তো, খাবো কিভাবে? একটাতে খাবা, দুইটা চামচ আছে, এক সাইড তুমি খাও, এক সাইড আমি খাই। 100 টাকা। ট্রেনে তো বেশি নেবে।
লোকাল যে সিট নাই ভিতরে, দেখো সব দাঁড়ায়, সব দাঁড়ায় এই সাইডে রিজার্ভেশন হয় না, সঙ্গে সঙ্গে টিকিট কেটে সঙ্গে সঙ্গে যায় সবাই। ওই যে 5 টাকা 10 টাকা 15 টাকা এরকম টিকিট না? আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। এখন ভোর বাজে 4টা, ট্রেন লেট ছিল, 30 মিনিটের মতো লেট ছিল। তারপরে আমরা টাইমের মতো পৌঁছে গেছি। আমাদের আজকে ছিল যে ট্রেনটি আমাদের রাস্তায় একটু ইঞ্জিন প্রবলেম হয়েছিল, তাই আমরা একটু লেটই পৌঁছাইছি। তারপরেও ট্রেন টানছে ভালো রাতেবেলা, 4টার জায়গার মতো অনেকটা লেট করে ঢুকেছে, যেখানে আমাদের 5:30 6টা দিয়ে ঢুকার কথা ছিল। সেদিক থেকে বন্ধুরা টাইমের মধ্যে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছি চারপাশে দৃশ্য। বন্ধুরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, প্ল্যাটফর্মে আছে এখন। ভোরবেলার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, দেখো চারপাশটা কিরকম সুন্দর লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। অনেক ভোরে ভোরে নেমে গেছি আজকে। তারপর ট্রেন একটু লেট ছিল, আমাদের আজকে ইঞ্জিন একটু খারাপ হয়েছিল রাস্তায়, যে কারণে আধা ঘন্টা লেটে পৌঁছালাম। 4টার ঢোকার কথা ছিল দক্ষিণেশ্বর, ঢুকলাম 4:30টায়। এখন ভোর প্রায় 4:45 হয়েই গেল, একটু বিশ্রাম করলাম। এখানে হালকা বৃষ্টি হয়েছে, চারপাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আছি এখন প্ল্যাটফর্মে হাঁটছি, ভীষণ সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, ভীষণ সুন্দর। ঠান্ডা ঠান্ডা হাওয়া চারদিকে, আর প্ল্যাটফর্ম একদম খালি, কেউ নেই, ভাল লাগছে। দেখতেই পাচ্ছ। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নানান, আজকে অনেক ঘুরবো। এখানে রামকৃষ্ণদেবের মন্দিরে যাব, অনেক কিছু দেখবো বন্ধুরা। এখান থেকে রাজা রামমোহন রায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, তারপর সব ঘুরে রিটার্ন করব। তো এই ব্লগে আমি সমস্ত কিছু রাখবো, তোমরা দেখো, তোমাদের ভালোই লাগবে। আমি এদিকে এসেছিলাম একটু জলের জন্য, তো জল তো দেখলাম না, তো ওখানটায় দেখি এখানে জল পাওয়া যায় নাকি। ভীষণ সুন্দর জায়গা দেখো বন্ধুরা। আমি অনেকটাই প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি একটু জলের খোঁজে, জল তো পাচ্ছি না। এখানে
ট্র্যাক আছে মাত্র দুটো। তোমরা দেখো ট্র্যাক আমি তোমাদের দেখাচ্ছি। আমার পেছনে ট্র্যাক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাত্র দুটো ট্র্যাক আছে এদিকে, আর সেরকম কিছু নেই। তো রাতে ঘুম বেশি হয়নি, যতটুকু পেরেছি ঘুমিয়ে নিয়েছি। এখানে সেরকম আর কিছু নাই। দেখতে পাচ্ছ আমার পেছনে লেখা দক্ষিণেশ্বর, দেখতেই পাচ্ছ, তাই না? দক্ষিণেশ্বর মন্দির যাব একটু পরেই, মন্দির মায়ের দর্শন করতে যাব। ভালোই লাগছে এখানে এসে, আমার জন্য নতুন জায়গা, ভীষণ সুন্দর। দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে, এই হলো প্ল্যাটফর্ম, দেখার মতো জায়গা চারপাশটা। আমি তোমাদের দেখাচ্ছি চারপাশটা, দেখো খুবই সুন্দর জায়গা। এই দেখো পেছনে লেখা। আর একটু ঘুম হলে ভালো হতো, কিন্তু কি করব, ট্রেনটা খুব সকাল সকাল পৌঁছে দিল স্টেশনে, ঘুমটা লাগছিল। কিন্তু তার সাথে সাথেই আমার ডেস্টিনেশনেও চলে আসলাম, কিন্তু কি করার আছে, কিছু করার নেই, তাই চলেই আসতে হলো। অনেক শুনেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের কথা, আজকে স্বচক্ষে দেখব, তাই মনে একটু কৌতূহলী আছে। তোমাদেরকেও দেখাবো নানান দৃশ্য ব্লগের মধ্যে। তোমরা ব্লগটিতে থেকো, ব্লগটি দেখো, আমি নানান বিষয় তোমাদের সামনে আনার চেষ্টা করব। ভালো লাগছে, রাস্তায় সেরকম আজকে কোনো অসুবিধে হয়নি, আরাম করে আসতে পেরেছি। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বন্ধুরা গরমটা অনেকটাই বেশি। তোমরা যদি কেউ এই সময় আসো তাহলে সাবধান, এই সময়টাও খুবই গরম বেশি এই সাইডটাতে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এত গরম নেই, উত্তরবঙ্গে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের চাইতে গরমটা অনেকটাই বেশি। গরমটা অনেকটাই বেশি থাকার কারণে আমরা দক্ষিণবঙ্গে এই সময়টা সচরাচর একটু ভয়ই লাগে আসতে। ওয়েদার খুবই এদিকে উষ্ণ, তারপরেও আসলাম, টাইম ছিল হাতে, তোমাদেরকে ব্লগ বানানো তোমাদেরকে নিয়ে। সেই ব্লগটি কেমন হয় সেটা তোমরা দেখো, ব্লগটি দেখো, কমেন্ট করো। এই ধরনের ব্লগ রেগুলারই আসবে, এখন থেকে পাবে তোমরা ব্লগ দেখতে। তো আজকে তো দক্ষিণেশ্বরের বিষয়বস্তু তোমরা এখানে পাবে। তো এখন সকাল হয়েই গেল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আকাশ ভোর ভোর একদম। যখন নেমেছিলাম তখন হালকা অন্ধকার ছিল, এখন আর অন্ধকার নেই, এখন প্রায় আলোকিতই হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা চারদিকে লাইট আছে, তবে দিন দিন লাগছে সব, তাই না? কিন্তু একটা গরম রয়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম রয়েছে, গরমে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগতেছে। এক্ষুনি এত গরম লাগতেছে, জানি না কি হবে আজকে, থাকতে লাগবে আজকে সারাটা দিন এখানে, আজকে একদিন থাকতে লাগবে। তো কি হবে পরে বোঝা যাবে। আপাতত খুবই গরম লাগছে, এখন একটু ফ্রেশ হতে হবে, তাই ব্লগটিকে এখানে স্টপ করতে হবে। পরে যত কিছু হয় আমি তোমাদেরকে জানাবো। তো চলো, জানি না কীভাবে কাটবে আজকের দিনটা, যেভাবেই কাটুক না কেন সবাইকে নিয়েই কাটবে, তাহলে ভালোই লাগবে। ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।